আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, বিশেষ করে আমার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুবর্গ ও আমার স্নেহস্পদ ছাত্রছাত্রী যারা বর্তমানে শিক্ষায়রত অথবা যারা উত্তীর্ণ হয়ে চিকিৎসা সেবায় নিয়োজিত আছো, সবাইকে সালাম এবং মঙ্গল কামনা করে আমি হোমিওপ্যাথি বিষয়ের উপরে আজকে যে আলোচনাটা করব সেটা হোমিওপ্যাথির এক মৌলিক বিষয় নিয়ে। হোমিওপ্যাথি চিকিৎসা কোনো মন গড়া, কাকতালীয়, হাইপোথেটিক্যাল, অনুমান ভিত্তিক চিকিৎসা নয়, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক, মানুষের মস্তিষ্ক প্রসূত বিজ্ঞান নয়, প্রকৃতি হতে প্রদত্ত নিয়মাবলী থেকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে অনেক চড়াই উতরায়ে ডাক্তার মহাত্মা হেনিম্যান এই হোমিওপ্যাথি জগতে আসতে সক্ষম হন। হোমিওপ্যাথি চিকিৎসা মানুষের চিকিৎসা জীবনে একটা উপহার দিতে সক্ষম হন। প্রত্যেকটা বিষয়েরই একটা মৌলিক নীতি আছে, একটা মৌলিক ভিত্তি আছে, মৌলিক নীতিমালা আছে। যেমন আছে প্রতিটা ধর্মের, যার যার ধর্ম তার এক একটা মৌলিক নীতিবোধ আছে, প্রতিটা অফিসের একটা নীতিমালা আছে। ঠিক এর থেকে অনেক উন্নত মানের নীতিমালা হওয়া প্রয়োজন চিকিৎসার বিষয়ে। এই চিকিৎসা পদ্ধতি বহু আদিকাল হতে চলে আসছে। এক এক পদ্ধতির চিকিৎসা এক এক শ্রেণীর চিকিৎসক নিজেকে ব্রত হিসেবে নিয়ে মানব সেবায় রত আছেন। সেই সনাতন থেকে শুরু করে আজ পর্যন্ত, যাকে আমরা বর্তমান মডার্ন মেডিকেল সায়েন্স বলি, সেই পর্যন্ত। তো আমি অন্য কোনো বিষয়ের উপরে আলোচনা করতে চাচ্ছি না, অন্য কোনো পদ্ধতি নিয়ে আলোচনাও আজকে আমার বিষয় নয়। আমার বিষয় হোমিওপ্যাথির নীতিমালার, যে নীতিমালার একটা বিষয় হলো সিঙ্গেল রেমেডি, একক ঔষধ। শক্তিকৃত ঔষধ, মিনিমাম ডোজ বা মিনিমাম বা স্বল্পতম মাত্রায় প্রয়োগ, এটা ডাক্তার মহাত্মা হেনিম্যান যে নীতিমালাগুলো দিয়ে গেছেন তার ভিতরে একটা অন্যতম নীতি। হোমিওপ্যাথিতে পেটেন্ট, হোমিওপ্যাথিতে একাধিক ওষুধ একসঙ্গে প্রয়োগ, হোমিওপ্যাথিতে মিশ্র ওষুধ প্রয়োগ, এর কোনো সুযোগ আছে কি না? ডাক্তার হেনিম্যান এবং তার পরবর্তীতে যারা বড় বড় চিকিৎসক দুনিয়াতে চলে গেছেন, ডাক্তার কেন্ট, তিনিও তো নিশ্চয়ই বড় নামকরা অ্যালোপ্যাথি চিকিৎসক ছিলেন, কিন্তু তারপরে তিনি যখন হোমিওপ্যাথি জগতে আসলেন, ডাক্তার ন্যাশ, ডাক্তার উইলিয়াম বরিক, যে পকেট ম্যানুয়াল অফ হোমিওপ্যাথিক মেডিকা অ্যান্ড রেপার্টরি লিখেছেন, ডাক্তার হেনিম্যান দি ক্রনিক ডিজিজ, দেয়ার পিকুলিয়ার নেচার অ্যান্ড দেয়ার হোমিওপ্যাথিক কিওর, যে বইটা তিনি যে দুই খণ্ডে বড় বড় আকারে লিখে গেছেন। ডাক্তার কেন্ট যে ম্যাথমেটিক্যাল লিখে গেছেন
ফার্মাকোপিয়াতেও আমরা যে সমস্ত নিয়ম নীতিমালা দেখে থাকি ফার্মাকোপিয়ার উপরে, বাংলাদেশের প্রতি ইন্ডিয়া অর্গানন স্যামুয়েল হেনিম্যানের উপরে অনুবাদ করছেন ডাক্তার হরিমোহন চৌধুরী, ডাক্তার জি দীর্ঘাঙ্গী, বাংলায় আছে যেগুলো, বরিকের আছে ইংলিশে। এরকম যত নীতিমালার ভিতর আছে, এর ভিতর নীতি বিচ্যুত কোনো চিকিৎসক হয়ে যদি হোমিওপ্যাথির জয়গান করতে চান যে না এক ওষুধে আজ আর চিকিৎসার দিন নাই, এই বিষয় নিয়ে যখন আমি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের যখন আমি প্রিন্সিপাল ছিলাম, এর আগে তো অনেক বছর অধ্যাপনা করেছি, অর্গানন বিভাগেরই তো আমি হেড ছিলাম প্রায় 20 বছর। তো আমি আমার মতে অর্গানন কারোর কোনো বইয়ে আমি মিলাইতে পারিনি আমার চোখে যে মিশ্র ওষুধ, পেটেন্ট ওষুধ এটা হোমিওপ্যাথির নামে চালানো যাবে। তো এটা নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা বড় কমিটি করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডিজি হেলথকে দায়িত্ব দিয়েছিলেন, ডিজি হেলথ আবার পরিচালক হোমি এবং দেশজকে দায়িত্ব দিয়েছিলেন। তার মাধ্যমে অনেকগুলো মিটিং হয়েছে, আলোচনা সভা হয়েছে, সিম্পাজি হয়েছে এবং সেমিনার হয়েছে। সেমিনারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে মিটিং হলো এই বিষয়ে যে হোমিওপ্যাথিতে মিশ্র ওষুধ, একাধিক ওষুধ একসঙ্গে প্রয়োগ করা যাবে কি যাবে না, এ বিষয়ে যখন যারা এ মতে কিছু বিশ্বাসী তাদের যিনি প্রধান ওনাকে রাখা হলো, আর বিশেষ করে হোমিওপ্যাথি জগৎ থেকে প্রিন্সিপাল হিসাবে আমাকে রাখা হলো। স্বাস্থ্য সচিব মহোদয় সেখানে ছিলেন, ডিজি হেলথ এবং অতিরিক্ত ডিজি মহোদয় তিনিও ছিলেন, মহাসচিব ডাক্তার জাহিদ সাহেব উনিও ছিলেন, সাংবাদিক গিয়াস কামাল সাহেব ছিলেন, জয়েন্ট সেক্রেটারি অনেকেই ছিলেন, প্রায় 20-25 জন। এবং তখন মরহুম জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যার উনিও ছিলেন, ফার্মেসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মাহমুদুল হাসান চৌধুরী স্যার উনিও ছিলেন। তো এই মিটিংয়ে অনেক আলোচনা হলো। আলোচনার পর একটা কথা উঠল যে আমেরিকা এবং জার্মান সেখানেও তো হোমিওপ্যাথি পেটেন্ট চলে, একাধিক ওষুধ চলে, একসঙ্গে দেয়, তো আমাদের আপত্তি কি? সচিব মহোদয় বলেন ঠিক আছে, তাহলে একটা কমিটি, সাব কমিটি গঠন করা হোক। সেই সাব কমিটির প্রধান ছিলেন বর্তমান আমার শ্রদ্ধেয় ভাজন প্রফেসর ডক্টর হাসান মাহমুদ চৌধুরী স্যার। উনি জীবিত আছেন, ওনাকে এখনো আপনারা ইউটিউবে বা টিভির বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আলোচনায় ওনাকে আপনারা পেয়ে থাকেন। উনি আমাকে আন্তরিকতার সাথেই ভালোবাসতেন। তা আহ্বায়ক 7 সদস্য দিয়ে ওনাকে আহ্বায়ক করে কমিটি করা হলো যে আপনারা এটা যাচাই বাছাই করে দেখেন। 7 দিন পরে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রী মহোদয়, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের রুমেই, অফিস কক্ষেই মিটিং হলো। আসরের নামাজের পর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত এত দূর আমরা ওখানে মাগরিবের নামাজ, এশার নামাজ জামাত করে পড়লাম ওই অফিস কক্ষেই। প্রফেসর নুরুল ইসলাম সাহেবের পাশেই আমি বসাচ্ছিলাম। তো ওনারা বললেন যে হ্যাঁ, আমেরিকায় এবং জাপানে কিছু কিছু, জার্মানে কিছু কিছু জায়গায় এটা আছে, এটা আমরা প্রমাণ পেয়েছি।
তো আমি বললাম যে আমরা ধর্মের সঙ্গে তুলনা করব না। সৌদি আরবে যদি কেউ মদ খায়, খেতেই পারে, তাতে কি পরিশুদ্ধ হয়ে গেল? ডাক্তার হেনিম্যান যে নীতিমালা দিচ্ছেন, আমি আগেই বলছি, আমি কিন্তু ধর্মের সঙ্গে তুলনা করছি না। ডাক্তার হেনিম্যান যে নীতিমালা দিছে, সে নীতিমালার বহির্ভূত কিনা আমি তখন অর্গানল অফ মেডিসিনের বইয়ের যে মূল যে সূত্র, সেই সূত্রগুলোকে আমি বের করে তুলে ধরলাম যে এখানে স্পষ্টভাবে এই কথাটা আছে। এবং যে থিম, হোমিওপ্যাথির যে মূল থিম, যেটা মৌলিক নীতি, যেটা হোমিওপ্যাথি প্রয়োগ করা হয় যে ওষুধ কোন ওষুধে কি ক্রিয়া করবে, সেটা তো একক ওষুধ দিয়েই প্রয়োগ করা হয়। এটা তো কোনো কাকতালীয় বিষয় না, অনুমান ভিত্তিক কোনো চিকিৎসা না। সংক্ষেপে আসছি, শেষ সিদ্ধান্ত সচিব মহোদয় নুরুল ইসলাম স্যার বললেন, মরহুম নুরুল ইসলাম স্যার বললেন যে প্রিন্সিপাল সাহেব যেটা বললেন আমি ওনার সাথে একমত। উনি তো আমাদের অ্যালোপ্যাথি সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন না। আমি বললাম যে অ্যালোপ্যাথি প্যাটেন্ট আছে, চিকিৎসা তো চলতেছে, সারা পৃথিবী জয় জয়কার, এবং আগে আর বর্তমান অ্যালোপ্যাথির চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত লাভ করছেন। কিন্তু ডাক্তার হেনিম্যান যে থিম নিয়ে হোমিওপ্যাথি আবিষ্কার করলো, এটাকে তার নিজস্ব গতিতে চলার সুযোগ দেওয়া হোক। আর অ্যালোপ্যাথি তারা পেটেন্ট করতেছেন, আরও উন্নতি করতেছেন, যাদের পছন্দ তারা সে চিকিৎসা করবে। আমি তো সেখানের সামান্যতম এর সম্পর্কে কথা বলতে চাই নাই যে না অ্যালোপ্যাথি চিকিৎসার এটা ওটা সমস্যা, কিছুই বলতে চাই না। আমি হোমিওপ্যাথি থিমের কথা বলতে চাচ্ছি। আজকে যারা বলছে না একটা ওষুধ দিয়ে চলে না, আমিও এতে রাজি আছি, আমি এতে সম্মত আছি, একটা দিয়ে চলে না। কিন্তু সেখানে কি মতামত দেওয়া আছে? আমরা ডাক্তার নীলমণি ঘটকের বই কত বেশি পছন্দ করি। মেট্রোমেডিকা উনি 3 খণ্ডে যে লিখছেন, কত সুন্দর সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়েছেন, রোগীলিপি লিখেছেন কিভাবে আরোগ্য হলো। উনি কয়টা ওষুধ ব্যবহার করেছেন? হ্যাঁ, একের ওষুধ কখন? যখন কোনো রোগীলিপি নেওয়ার পরে পিকুলিয়ার আনকমন ক্যারেক্টারিস্টিক সিমটমের মিলে লক্ষণ সমষ্টি বলে যে ওষুধ আমরা প্রয়োগ করলাম, কিছু দূর যেয়ে যখন সে ওষুধ আর কার্যকর হচ্ছে না, কিছু উন্নতি হয়ে কিছু উপশম হয়ে আর উন্নতি লাভ হচ্ছে না, তখন নতুন করে রোগীলিপি আবার কিছু মাইনাস প্লাস করে যোগ বিয়োগ করে যদি কোনো নতুন ওষুধের লক্ষণ আবার আসে, তখন সেই ওষুধ নতুন করে প্রয়োগ করতে হবে। অথবা আমরা যে 3টা মায়াজমের কথা বলেছি, সোরা সিফিলিস সাইকোসিস এবং আরো 2টা দোষ যেখানে আছে টিউবারকুলার দোষ অথবা স্ক্রোফুলা ধাতু, এরা কেউ বাধা সৃষ্টি করছে, এদের প্রবলতার জন্য মেডিসিন কার্যকর ভূমিকা পালন করতে পারছে না, তখন আমাকে যে ওষুধ আমি দিচ্ছিলাম সেই ওষুধের ক্রিয়াকাল শেষ হয়ে আমাকে মায়াজমের আধিক্য তার ভিতরে যেটা আছে, যদি সোরা থাকে অথবা সাইকোটিক অথবা সিফিলিটিক মায়াজমে যেটা আধিক্য থাকে, অথবা টিউবারকুলার দোষের কোনো পরিচয় আমাদের বিশেষভাবে প্রমিনেন্ট পেয়ে যায় আমরা, তখন এই ওষুধ মায়াজমেটিক ওষুধের ভিতর যে লক্ষণ না বলি তার ভিতরে বেশি পরিলক্ষিত হয়, আমরা সেই ওষুধটাকে প্রয়োগ করব। প্রয়োগের দ্বারা কি হবে? বাধাটা কেটে যাবে। এরপর আবার আগের যে ওষুধ আমি দিচ্ছিলাম, অথবা যদি আর নতুন কোনো সিমটম দেয়, তখন সেইভাবে আমি আবার ওষুধ দেবো, কিন্তু তখন একটাই দেব। আমার বক্তব্য হলো, হোমিওপ্যাথির নামে যদি চিকিৎসা করতে চাই, অর্গানন অফ মেডিসিনকে অনুসরণ করতে হবে, যেটা হোমিওপ্যাথির মৌলিক নীতি চলে। আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলোকে আমি বলছি না। শুধু একটা ওষুধ আমরা একসঙ্গে একাধিক দিতে পারবো কি পারবো না। আজ বাংলাদেশ যারা নিজেকে অনেক বড়
প্রখ্যাত চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিতে চাচ্ছেন, আমি কয়েকদিন আগে একটা আলোচনা বলছিলাম যে নোয়াখালী সদর হাসপাতাল থেকে একজন চিকিৎসক, সরকারি চিকিৎসক সদর হাসপাতালে, ওনার হাজব্যান্ড ওয়াইফ দুইজন ওখানে চিকিৎসক, ওনার ছেলেকে নিয়ে আমার কাছে আসছিলেন। তো একটা প্রেসক্রিপশন দেখালেন হোমিওপ্যাথি ডাক্তার কাছে গেলে 50টার বেশি ওষুধ, মনে হয় আরো বেশি হবে, মিনিমাম 50টা, এবং এই 50টা ওষুধ প্রত্যেক দিন তাকে খাওয়াতে হবে 10 মিনিট 5 মিনিট পর পর, প্রত্যেক দিন। আবার 50 পর চলে গেলে আবার গোড়ায় আসতে হবে। হাউ ফানি, হাউ স্ট্রেঞ্জ। মানুষের নীতির, বিবেকের একটা সীমা থাকা উচিত। ডাক্তার হেনিম্যান চিকিৎসকের টাকা উপার্জন করার যন্ত্র বানায় যান নাই। ওই ভদ্র মহিলা চিকিৎসক বলে যে আমার কাছ থেকে 35,000 টাকা নিছেন একদিনের ওষুধে। এইরকম আমার জানাশোনা অনেক আছেন যারা 8টা 10টা 5টা 7টা ওষুধ একসঙ্গে প্রয়োগ করতেছেন। টাকা নিচ্ছেন কি না নিচ্ছেন সেটা আমার দ্বিতীয় বিষয়, কিন্তু প্রথম বিষয় হলো টিম থেকে কেন চলে যাবেন। আচ্ছা, আপনাদের সমর্থনে আমি বলছি যে হ্যাঁ, একটা ওষুধে ভালো হয় না, একাধিক ওষুধ যদি আপনারা দেন 4টা 5টা 7টা 10টা 12টা, তাতে আপনারা বেশি উপকৃত হন, রোগী বেশি উপকৃত হয়, এটা আপনাদের কাছে প্রমাণিত। তো ঠিক আছে, আমার আপত্তি নাই। আপনি দয়া করে হোমিওপ্যাথি না দিয়ে আপনি কোনো একটা আপনার নাম দিয়ে প্যাথি অথবা মিশ্র প্যাথি বা পেটেন্ট প্যাথি নাম দিয়ে আপনি ওষুধ দেন। আমি করজোড়ে আপনাকে অনুরোধ করব, আপনি হোমিওপ্যাথির নাম দিয়ে, হোমিওপ্যাথির নাম ভাঙে 10টা 12টা ওষুধ, একাধিক ওষুধ দিয়ে হোমিওপ্যাথির নামে চালাই দিবেন। এটা আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে আপনি কেন দিচ্ছেন। উপশম আর কিওর, পেলিয়েশন বা পেলিয়েটিভ ট্রিটমেন্ট আর কিওরেটিভ ট্রিটমেন্ট, এই দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। পেলিয়েশন বা উপশম হচ্ছে একটা রোগীর গা চুলকাচ্ছে, আপনি চিরুনি দিয়ে বা নখ দিয়ে তাছাড়া দিলেন, আরাম হয়ে গেল, ভালো লাগলো, এটাকে কিওর বলা যাবে? আর আপনার স্নোফিল বেশি আছে, আইজি অনেক বেশি আছে, আপনি সেই মূলে বা আপনার সরার প্রবণতা আছে, আপনি সেই হিসাবে ভিতর থেকে চুলকানির মূল বিষয়টাকে আপনি বের করে ফেলেন। বেশ আগে, তাও এখন থেকে 40 বছর হবে বা কাছাকাছি, আমি তখন প্রথম ডাক্তার লাইফে মাত্র আসছি। আমার বড় ভাই ডাক্তার হাবিবুর রহমান, আমার পাশের গ্রামের একজন, নাম সৌরভ হাওলাদার, আমার থেকে একটু বড়, হয়তো 1 বছরের বড় সিনিয়র হবে। তার পায়ের ভিতর বড় কাটা ফুটছিল, পায়ের গোড়ালির ভিতরে, মাঝে মাঝে অনেক ব্যথা হয়, ফুলে ওঠে। আমার ভাই 3বার কাটছে কিন্তু কাটা খুঁজে পায় নাই, 3বার সার্জারি করছে, অপারেশন করছে, আমার আপন বড় ভাই। পরে একদিন সে বললো যে আমার ছোট ভাই তো হোমিওপ্যাথি ডাক্তারি পাশ করে আসছে, তার সাথে যোগাযোগ করে দেখি যে ব্যথা যায় না কেন, সেরে যায়, আবার হয় কেন, আবার হাঁটতে গেলে কেন ফোটে, আমি তো খুঁজে পাইলাম না। এরপর আমি তাকে, আমার মনে আছে যে সাইডে সে দিছিলাম যতদূর আমার মনে পড়ে। তো কয়েকদিন পরে সে বিছানার পরে সে কাটা খুঁজে পাইল, কালো কাটার মাথা, এবং ওইটাই আমাকে এনে দেখালি যে এটা বের হয়ে আসছে। তো হোমিওপ্যাথির চিকিৎসা হচ্ছে ওই যে কাটা ভিতরে রেখে আপনি ব্যথার ওষুধ খাওয়াবেন না। হোমিওপ্যাথির মূল যে চিকিৎসা সোডা সিভিটি সাইট্রিক মায়াজামের উপরে, এবং বাহ্যিক কোনো কারণ করিত কোনো কারণে যদি উত্তেজক কোনো কারণে দ্বারা কোনো রোগের সৃষ্টি হয়, সেটা ওষুধ খেলেও ভালো হবে, ওষুধ না খেলেও একটু কষ্ট দিয়ে ভালো হয়ে যাবে। কিন্তু মায়োজোমেটিক যে ক্রনিক ডিজিজ বলতে হোমিওপ্যাথি যেটা বোঝায়, সে তো উপযুক্ত ওষুধ ছাড়া কোনো দিন ভালো হবে না, একটা থেকে আরেক দিকে যাবে, একটা থেকে আরেকটায় যাবে।
সবসময় যে যায় তা না। এই তো কয়েকদিন আগে এক রুগী দেখলাম, ওনার টিবি ছিল, টিবি ভালো হয়ে গেল, আবার 1 বছর পরে টিবি দেখা গেল। উনি 18 মাস টিবির চিকিৎসা করছেন, যেটা বিরল। সাধারণত আমরা জানি 6 মাস 9 মাসের কোর্স। 2 বছর ভালো, পরে তার আবার গ্ল্যান্ড ফুললো, সেখান থেকে তার ক্যান্সার হলো, ক্যান্সার অপারেশন হলো, ইত্যাদি ইত্যাদি হতে পারে। সেটা আমি বলছি, আমি অন্য লাইনের কথা বলতেছি, আমার হোমিওপ্যাথি ভাইদের কথা বলতেছি, হোমিওপ্যাথি চিকিৎসক যারা, তাদের কথা বলতেছি। ভাই, আপনারা যারা আমার রোগী বন্ধুবর্গ, তাদেরকে আমি মন্তব্য করতেছি না। আপনারা তো অবলম্বে, আপনারা তো চিকিৎসা ভালো কথা শুনে, প্রখ্যাত চিকিৎসক, এশিয়া মহাদেশের নামকরা চিকিৎসক ইত্যাদি শুনে, গোল্ড মেডালিস্ট ইত্যাদি শুনে যাবেন। আমার এক কলিগ ডাক্তার হাবিবুল হক চৌধুরী মারা গেছেন, লেকচারার ছিল আমার কলেজে। তো আমি যদি জিজ্ঞাসা করলাম যে ডাক্তার হাবিবুল হক চৌধুরী, আপনি সাইনবোর্ডে যে দিছে গোল্ড মেডালিস্ট, আপনার কার্ডে লেখেন, আপনি কি চিকিৎসা করে গোল্ড মেডেল পাইছিলেন? বলে, স্যার, আমি একজনের বাচ্চাকে চিকিৎসা করাইছিলাম, তো বাচ্চাটা ভালো হয়ে গেছিল, তো সে আমার ওই ছোট মেয়েটা না ছেলেটা, তাকে একটা সোনার আংটি দিছিল, তো ওই জন্য আমি গোল্ড মেডালিস্ট লিখি। তো এই ধরনের চিন্তা, এই ধরনের মাথা, একজন সাইনবোর্ডে লিখছে প্রফেসর ডাক্তার শামসুল আলম, উনিও মারা গেছেন। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় প্রফেসরি করছেন, যে প্রফেসর তো লিখছেন? বলছে, না, ওই কুমিল্লা না কোন জায়গার কথা বা ব্রাহ্মণবাড়িয়া বললেন যে ওখানে একটা কলেজ খাড়া হয়েছিল, কয়েকদিন এই হয়েছিল, আমি ওখানে প্র্যাকটিস অফ মেডিসিনের কিছু ক্লাস নেওয়ার জন্য অনুমতি চাইছিল, যে আমি একটু ফ্রি কয়েকদিন ক্লাস নিব, আমি ওখানে কিছুদিন পড়াইছিলাম, এই জন্য আমি লিখি প্রাক্তন প্রফেসর। খুব ভালো কথা। আমার মূল কথা থেকে আমি আবার একটু অন্যদিকে চলে যাচ্ছিলাম, যে আমার বিষয় হলো আমি যেন সমাজের বুকে নিজেকে প্রতারক সাব্যস্ত না করি। ডাক্তার হেনিম্যান, মহাত্মা হেনিম্যান এত বড় চিকিৎসক ছিলেন, ওই সময়কার প্রখ্যাত বিখ্যাত যশস্ব চিকিৎসক ছিলেন। সবাই তাকে এক ডাকে নাম করা চিকিৎসক হিসেবে খ্যাতি নামা বলে উপাধি দিছিলেন। কিন্তু তিনি দেখলেন যে এই চিকিৎসা দিয়ে আমি মানুষকে প্রতারণা করতেছি, যার ফলে তিনি চিকিৎসা ব্যবসা ছেড়ে দিয়েছিলেন। তিনি ছিলেন চিকিৎসার সেবক। আজ সেই চিকিৎসা সেবা থেকে চলে আসছে চিকিৎসা ব্যবসা। আমি আমার চিকিৎসক বন্ধুবর্গ এবং আমার স্নেহস্পদ ছাত্রছাত্রী, আমি অনুরোধ করব, মানব কল্যাণে ডাক্তার মহাত্মা হেনিম্যান যে পদ্ধতিতে যেভাবে চিকিৎসা করে গেছেন, আপনি সেইভাবে চিকিৎসা করেন। বিশুদ্ধ ওষুধ যেখানে পাওয়া যায় সেখান থেকে ওষুধ দিবেন। আজ ওষুধের বাজার বড় বড় অচল অবস্থা, ওষুধের বাজারে আজকে ভীষণ দুরবস্থার ভিতরে চলতেছে। এটা বুঝে শুনে আপনি সেভাবে ওষুধ ব্যবহার করবেন, ওষুধ কিনবেন, রোগীকে দিবেন। ব্যবহার বিধি ঠিক মতো, যেটা পদ্ধতি অর্গান ডিপেন্ডেন্ট, সেভাবে করবেন। কিন্তু ওষুধ একটার বেশি, সিঙ্গেল রেমিডির কথা যেটা বলা আছে, ওনলি ওয়ান মেডিসিন উইল বি সিলেক্টেড অ্যাট এ টাইম ফর এ পেশেন্ট। 1 নম্বর, মিনিমাম ডোজ, পোটেন্টাইজ ফর্ম। সেদিন ডাক্তার আমাকে বলছে যে আমি ম্যাক্সিমাম চিকিৎসা করি, আমি করি পোটেন্সি ছাড়াই, পাওয়ার ছাড়াই, কিউ যেটাকে বলা হয়, মাদার টিনচার যেটা বলা হয়, এগুলো দিয়েই। আমি ওই লাইনে গেলাম না। একক ওষুধ সম্পর্কে আগে আসেন। পোটেন্টাইজ সম্পর্কে যে হেনিম্যানে কি কথা বলা আছে সেটা অর্গানে ভালো করে আছে, পড়েন। যদি আপনার ভালো না লাগে, আপত্তি নাই, লাগান না, আপনার ভালো লাগার দরকার নাই। কিন্তু দয়া করে অনুরোধ করবো আবার, যে আপনি অন্য কোনো প্যাথির নাম দিয়ে, মিশ্র প্যাথির নাম দেন, আপনার নিজের নাম দিয়ে প্যাথির নাম দেন, দিয়ে আপনি চিকিৎসা চালান, আপনি টাকা আয় করেন, সেটা আপনার ব্যাপার, আপনার বিবেককে আপনি বিসর্জন দিবেন, এ আপনার ব্যাপার। কিন্তু মানুষকে প্রতারণা করে অর্থ উপার্জন করা যদি উদ্দেশ্য হয়,
প্রকৃতি আপনাকে ছাড়বে না। আজ পর্যন্ত প্রকৃতির থেকে যে প্রত্যুত্তর পাওয়া, এটা কেউ উদ্ধার পায় নাই। সক্রেটিস কত বড় দার্শনিক ছিলেন। আমি কিন্তু মূলত দর্শন শাস্ত্রেরই মানুষ। ওদের যে সমাজে যত বড় অন্যায় করুক, সে যেই হোক, যত বড় মাথাওয়ালা হোক, প্রকৃতির হাত থেকে সে রেহাই পাবে না। হয় জীবন অবস্থায় পাবে, আর তা না হলে মৃত্যুর পরে এক অনন্ত জীবন আছে। সেই জীবনে তাকে অবশ্যই তার প্রাপ্য তাকে পেতে হবে। একজন জিজ্ঞাসা করলো যে আসলে মৃত্যুর পরের জীবন আছে আপনি কেমনে জানলেন, কেমনে বুঝলেন? তখন তো নিউটনের গতির সূত্র তো এইভাবে হয় নাই যে এভরি অ্যাকশন দিয়ে মাস্ট বি ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কিন্তু উনি এভাবে বুঝালেন যে একজন মানুষ যদি কাউকে খুন করে এবং সেটা যদি সাক্ষী প্রমাণে এসে যায়, তখন দেশের নিয়ম হলো সারা পৃথিবীতে মৃত্যুদণ্ড। ডাক্তার সক্রেটিস আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা কয়বার মৃত্যুদণ্ড? একবার। মৃত্যুদণ্ড তো একাধিকবার হয় না। আচ্ছা, আর একটা লোক 100 জন লোককে খুন করছে, 100 জন লোককে মেরে ফেলছে এবং সেটা একেবারে প্রমাণিত, সে নিজের স্বীকারোক্তি এবং সাক্ষী প্রমাণ সব সহ, তাকে কি শাস্তি দিবেন? বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলে কতবার? একবার। তাহলে বিচার তো ঠিক হলো না। প্রকৃতি তার বিচার ঠিক মতো করেই ছাড়বে। এই জন্য মৃত্যুর পরে এক অনন্ত জীবন রাখছে, সেখানে যে ওই 100 জন মৃত্যুর যে শাস্তি, সে শাস্তি তাকে পেতে হবে। এভরি অ্যাকশন দেয়ার মাস্ট বি ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আলোচনা দীর্ঘায়িত হয়েই গেছে, আর করতে চাচ্ছি না। আশা করি আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি আপনারা বুঝেছেন। না যদি বুঝতে চান, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলেন, আমি আপনার কাছে আসব, অথবা আপনি আমার কাছে আসতে পারেন, অথবা ফোনে আমার সাথে আলাপ করতে পারেন যে আমি এই বিষয়টা কেন বললাম, এবং আমি নীতি বহির্ভূত কোনো কিছু বললাম, অথবা আমি আপনাদেরই চিকিৎসক ভাই, আপনারা চিকিৎসক সবাই আমার ভাই। আমি চাই এই চিকিৎসা সেবার আমাদের যেন ব্রত হয়, চিকিৎসা যেন ব্যবসা হয় না। টাকা পয়সা অর্থ এগুলোকে আপনার পিছনে দৌড়াবে, আপনি টাকার পয়সার পিছনে দৌড়াবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক জ্ঞান, ডাক্তার মহাতে হেনিম্যান যে নীতিমালা দিয়ে গেছেন হোমিওপ্যাথির নামে, আমি সেটাই যেন করতে পারি। আল্লাহ আমাদের সবার জন্য সহায় হোক, এবং আমার যারা এবং সারা পৃথিবীতে যারা হোমিওপ্যাথি ওষুধের চিকিৎসা আছেন অথবা অন্য চিকিৎসায় রত আছেন, সবাইকে আল্লাহ সুমঙ্গল দান করুক এবং দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনুক কামনা করে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।